সুবর্ণ আমাদের ছেড়ে চলে গেছে দেখতে দেখতে একটা গোটা মাস কেটে গেল। ও যে আমাদের মধ্যে নেই এখনো বিশ্বাসই হয় না। মহাকালীর থিসিস পেপার আমার জলজ্যান্ত ছেলেটার প্রাণ কেড়ে নিল। শুভকে শেষবারের মতো দেখতেও পেলাম না। মা, মা, তুমি কেঁদো না মা। আর কত চোখের জল ফেলবে বলো তো? তুমি যতই কাঁদো দাদা তো আর ফিরে আসবে না বলো। শুভু, এত কিসের তাড়া ছিল তোর বাবা আমার? এত কিসের তাড়া ছিল তো? মিনা মাসি, মিনা মাসি, আমায় ডাকছেন ছোট বাবু? হ্যাঁ, মাকে তুমি ভেতরের ঘরে নিয়ে যাও না প্লিজ। চলেন চলেন কর্তামা, দেখবেন আপনার টিয়ার কি অবস্থা হয়েছে একবার দেখবেন। চলুন, সে তো আপনাকে না দেখতে পেয়ে খাওয়া দাওয়া মাথায় তুলেছে। হ্যাঁ, ও মা, সে কি? চল দেখি ওর আবার কি হলো। হ্যাঁ চলেন চলেন। আমরা কেউই দাদাকে শেষবারের মতো দেখিনি, তোমরাই সবাই ছিলে। এই মৃত্যুটা কি সত্যিই স্বাভাবিক মৃত্যু নাকি? স্বাভাবিক কি করে বলি বলো তো স্বর্ণ? যে দৃশ্য খাটের ওপর আমরা দেখেছি সেটা কখনোই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। সত্যি দাদা বাবু, সুবর্ণ বাবুকে যে কোনোদিন ওইভাবে খাটের ওপরে দেখতে হবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আর মেঝেতে সেই লেখা, ও ও মা গো, এখনো মনে পড়লে গাটা কেমন শিউরে শিউরে ওঠে। লাতিফ চাচা, সকালে তুমিই তো দাদাকে প্রথম দেখেছিলে তাই না? তুমিই তো তারপর বাকিদেরকে খবর দিয়েছিলে। হ্যাঁ দাদা বাবু, আমি সেই অধম। তুমি বলতে পারবে কি হয়েছিল দাদার সাথে? অর্ণবদা, তুমি কিছু জানতে সেই সময় দাদার মানসিক অবস্থার বিষয়ে? কোনো চাপ বা কিছু ওই রকম? আমি আর সুবর্ণ একই বিভাগের ছাত্র, তুমি তো সেটা জানোই। হ্যাঁ, ইতিহাস। সেই ইতিহাসের থিসিস পেপার নিয়ে কথা উঠেছিল কয়েক মাস আগে। শিলিগুড়ির ছেলে সুবর্ণ, ভালো নাম সুবর্ণ রায়চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক বিভাগের একজন উজ্জ্বল ছাত্র। এই বছর পুরাতাত্ত্বিক বিভাগের প্রত্যেক ছাত্রদের আলাদা আলাদা প্রজেক্ট করতে হবে। নো ফাঁকিবাজি। স্যার, তাও কি ধরনের প্রজেক্ট টপিক থাকবে আমাদের? সেটা তোমাদের কালকে জানিয়ে দেব। আমার এখন সবারটা মনেও নেই, শুধু সুবর্ণটাই মনে আছে। আমার টপিক? হ্যাঁ, কারণ ওটা অন্যতম হট টপিক, আর পাশাপাশি কঠিনও। এই টপিকে কাজ করতে মনে প্রচণ্ড সাহস আর গভীর অধ্যাবসায় লাগবে, বুঝলে? এটা এত সহজ বিষয় কিন্তু নয়। টপিকটা কি স্যার? মানুষের বিবর্তন। মানে স্যার, আমি ঠিক বুঝলাম না। পুরো থিসিসটাই হবে মানুষের বিবর্তনের ওপর। আর এই পুরো রিসার্চ কাজটা করতে হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অংশে। দ্যাটস গ্রেট, এ তো দারুণ টপিক। হ্যাঁ, এখন দারুণ মনে হচ্ছে ঠিকই, পরে আবার মাঝপথে হাল ছেড়ে দিও না যেন। না না স্যার, একদম না। কিন্তু আপনি হঠাৎ এই রকম কেন বলছেন? বিষয়টা কি ভয়ের? বলছি কারণ এই টপিকে কাজ করতে গেলে শুধু লাইব্রেরিতে বসে বই পড়লেই হবে না। এই কাজের জন্যে তোমাকে মানুষের কবরেও অনুসন্ধান করতে হতে পারে। মাটি থেকে মৃতদেহ তুলে তার ঘুম ভাঙিয়ে তার সঙ্গে কথাও বলতে হতে পারে। ওয়াও স্যার, এই রকম ফিল্ডে নেমে কাজ করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। আমি তো প্রচন্ড এক্সাইটেড। তাহলে যত তাড়াতাড়ি পারো কাজটা শুরু করে দাও। ইয়েস স্যার। ভাই, তুই এখনো পৌঁছাসনি? না ভাই, আর বলিস না। ট্রেনে আমার 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু ট্রেনটা রাস্তায় অবরোধের মুখে পড়ায় এত বেয়ারাভাবে লেট করলো যে কি বলবো। দেখ, প্রায় 9টা বাজতে চললো। দেখিস ভাই, রাত 9টা কিন্তু ওখানকার জন্য মধ্যরাতের সমান।
তাই স্টেশন চত্বর ফাঁকাই পাবি, তা নিয়ে আবার যেন ভয় পাস না। ভাই অর্ণব, তুই আমার যা উপকার করলি, সত্যি এই সব দিকে আমার কোনো চেনা পরিচিতি ছিল না। যদি তোদের এই পুরনো বাড়িটা আমায় থেকে রিসার্চ করার জন্য না দিতিস, খুব চাপ হয়ে যেত রে। আরে দূর, এতে উপকারের কি আছে? আমাদের এই বাড়িটা তো কেয়ারটেকার লতিফ চাচার কাছে বহু বছর ধরে পড়েই রয়েছে। তুই গেলে বাড়িটা একটু প্রাণ আসবে। আচ্ছা ভাই, স্টেশন ঢুকছে, রাখছি, হ্যাঁ পরে ফোন করছি। আচ্ছা ভাই। কিন্তু সেই দিন ট্রেনের সময় মতো স্টেশনে গিয়ে ট্রেনের দেখা না পেয়ে আমি এক চক্কর দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম দাদাবাবু মনে হয় আজকে আর আসবেন না। তাহলে দাদা বাড়িতে পৌঁছলো কি করে? রিক্সা করে, সাইকেল রিক্সায় চেপে অত রাতে বাড়ি ফিরে এসেছিল। নমস্কার বাবু, আসেন আসেন, ভেতরে আসেন। নমস্কার, আপনি কি লতিফ চাচা? হ্যাঁ হ্যাঁ, আর আপনি নিশ্চয় ছোট বাবুর বন্ধু সুবর্ণ বাবু। আমি আপনাকে আনতেই স্টেশনে গিয়েছিলাম, অনেকক্ষণ অপেক্ষাও করলাম, কিন্তু স্টেশনে ট্রেনের দেখা না পেয়ে আবার ফিরেও এলাম। হ্যাঁ লতিফ চাচা, আমি সুবর্ণ রায়চৌধুরী। আর বলো না, ট্রেন অবরোধের জন্য সব ঘেঁটে গেল। থাক থাক, সেসব থাক দাদাবাবু। তা বাবু, ওপরের ঘরগুলো তাড়াহুড়ো পরিষ্কার করে উঠতে পারিনি। আপনার জন্য এই নিচের বড় ঘর আর তার লাগোয়া বাথরুমটা পরিষ্কার করে রেখেছি। বাহ, খুব ভালো করেছো লতিফ চাচা। আমি স্নান করার কথাই ভাবছিলাম, গরমে ঘামে গা একেবারে চিড়বিড় করছে। হ্যাঁ হ্যাঁ বাবু, বাথরুমে নতুন টাওয়েল আর সাবানদানিতে নতুন সাবান দিয়ে রেখেছি। আপনি স্নান সেরে আসেন, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, বলছি লতিফ চাচা, কাল সকালে ওই রাউরহাটি জায়গাটায় যাব, বুঝলে? কিভাবে যাব একটু বলতে পারবে? রাউরহাটি? ওই এলাকায় আপনি কেন যাবেন বাবু? ওই এলাকাটা তো ভালো না। ভালো না মানে? মানে ওইখানে তেনারা থাকেন, শুনেছি নাকি বেআইনি কবরস্থানে জায়গাটা ভর্তি। বাবু আপনি স্নান করে খেয়ে নেন বাবু, রাত বিরেতে তেনাদের নাম নেবেন না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন সেই নিয়ে ভয় কাঁপতে হবে না, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ বাবু, চলেন। খাওয়া দাওয়াটা তো ভালোই হলো, এবার কাল থেকে পুরোদমে রিসার্চের কাজে লেগে পড়তে হবে। এখান থেকে কয়েক মাইল দূরে সেই কবরখানাটা থাকার কথা। আমার ফিল্ড রিসার্চ তো তাই বলছে, কিন্তু আজ রাউরহাটি জায়গাটার নাম শুনে লতিফ চাচা এরকম ভয় পেয়ে গেল কেন? তাহলে কি সেখানে আরো অনেক রহস্য আছে? টেনশন আর এক্সাইটমেন্ট দুটোই একসাথে হচ্ছে। যাই হোক, এখন ঘুমোই, কাল সকালে উঠে না হয় যাওয়া যাবে। তারপরের দিন সকালবেলায় দাদাবাবুর জন্য একটা গাড়ি ঠিক করে দিয়েছিলাম। আমার অনেক বারণ করা সত্ত্বেও দাদাবাবু ওই রাউরহাটির এলাকার জন্য রওনা দিলেন। রাউরহাটি তো পশ্চিমবঙ্গের অন্যতম হন্টেড এরিয়া। কি বললেন দাদাবাবু? হন্টেড নাকি? হন্টেড এরিয়া মানে যেখানে বিভিন্ন প্রেতাত্মার বাস, এইরকম জায়গা। হ্যাঁ বাবু, হ্যাঁ সেটাই তো এলাকাটাই তো ওই রকম। কিন্তু দাদাবাবু কিছু না শুনেই রওনা দিলেন। এই তো একটা কবর। ইয়েস, অবশেষে আমি একটা কবর পেলাম। আমি ভাবতেও পারছি না। এই তো আমার সাধের কঙ্কাল। উফ, এবার আমার থিসিসই হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ থিসিস। মৃত মানুষটির হাড় গোড় প্রায় সবই মাটি খেয়ে ফেলেছে। এর বয়স নেহাত 5000 বছরের বেশি বই কম হবে না। যাই, সবকটা হাড় গোড় ব্যাগে ভরে ঘরে ফিরে যাই।
একটা পায়ের নিচে এলো মনে হচ্ছে, একবার খুঁড়ে দেখি তো। উফ, গায়ে কাঁটা দিচ্ছে। আমি তো ভাবতেও পারিনি এইভাবে কঙ্কালের মাথাটা পাবো। এবার আমি প্রজেক্টটা আরামেই কমপ্লিট করতে পারবো। এটা কি? আরো কিছু হাড় মনে হচ্ছে। এটা তো একটা কুকুরের হাড়, দেওয়াল থেকে পড়ছে। হাড় ওটা কি? হাড়ে জড়ানো আছে একটা নীল রঙের চকচকে পাথর দিয়ে তৈরি মালা। আমি এতদিন বইয়ে পড়ে এসেছি নীলকান্ত মণির কথা। এটাই সেই মণি নয় তো? আমার মনে হচ্ছে এটাই হয়তো সেই মণি। ইস, প্রাচীনকালে ধাতুবিদ্যায় মানুষগুলো কি পারদর্শী না ছিল। এতদিন আগের মালা, অথচ এখনো প্রায় অক্ষত অবস্থায় আছে। কিন্তু এই রত্নখচিত মালা কুকুরের হাড়ের সাথে এভাবে একই কবরে এলো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। বইতে যেমন পড়েছিলাম প্রাচীনকালে মৃতের সাথে তার পোষ্য প্রাণীটিকেও কবর দেওয়া হতো, এটাও সেই রকম ব্যাপার। তাই মনিবের সাথে তার কুকুরটাও এক কবরে রয়েছে। আমি মনিব আর কুকুর দুজনেরই শান্তির ঘুম ভাঙিয়ে দিলাম। একটা কুকুরের গায়েই এত দামি রত্ন, না জানি লোকটি কত ধনী ছিল তাহলে। তবে লোকটির মূল কবরে তো আমি কোনো রত্ন বা সেই জাতীয় কিছুই খুঁজে পেলাম না। থাক বাবা, যা পেয়েছি এই অনেক। এবার বাড়ির দিকে এগোনো যাক। উফ, সারাদিনের এত খাটাখাটনির পর এ কেমন ঝামেলা রে ভাই। কুকুরগুলো আমাকে দেখে এরকম মরা কান্না কাঁদছে কেন? আজব তো, এই কুকুরগুলো তো এরকম করে না। এই চুপ 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 কর, চুপ চুপ। আরে এরকম কাঁদার কি আছে? চুপ কর না, চুপ কর, চুপ। ইস, কত সুন্দর দামি এই মালাটা কিনা মাটির এত নিচে পড়েছিল। লোভ নয়, লোভ নয়। আমি তো পুরাতাত্ত্বিক বিভাগের একজন ছাত্র, আমার লোভ মানায় না। এরকম আরো কত কিছু অপেক্ষা করছে আমার জন্য। এবার এগুলো পরিষ্কার করে থিসিস লিখবো আমি। চলবে অনুসন্ধান। অনেক দিনের ইচ্ছে অবশেষে আজ পূরণ হতে চলেছে। যাই, আগে বাথরুমে গিয়ে স্নান সেরে কাঁচা জামা কাপড় পরে কাজে বসি। নিজের গায়ের ধুলো দেখে নিজেরই কেমন গা ঘিনঘিন ঘিনঘিন করছে। ইস, এগুলো কি? এইগুলো কোথা থেকে এলো? বাথরুমে ভর্তি বাদুড়। উফ, কি বিচ্ছিরি গন্ধ। এত মোটা মোটা বাদুড় এর আগে আমি জীবনেও দেখিনি। লতিফ চাচা কোথায়? পরে কি ভদ্রলোক সারাক্ষণ বাথরুম ভর্তি বাদুড় সেটুকুও খেয়াল রাখে না? লতিফ চাচা, লতিফ চাচা, লতিফ চাচা, তুমি করছিলে রে কি শুনি? আমার বাথরুমে এত এত বাদুড় কিভাবে এলো? সেদিকে খেয়াল আছে তোমার? বাদুড় এই বাড়িতে, তাও আপনার বাথরুমে? হতেই পারে না দাদাবাবু, আপনার কিছু ভুল হচ্ছে। তোমার কি মনে হচ্ছে আমি ভুল দেখেছি? তুমি চলো, তুমি চলো, তুমি নিজের চোখে দেখে আসবে। চলো চলো। দাদাবাবু, এত এত রাতে রাগারাগি করবেন না। আজ তো আর বাদুড় তাড়ানোর লোক পাওয়া যাবে না। কাল আমি লোক নিয়ে যাব খন। তবে আপনার কথা আমার হজম হচ্ছে না, কারণ আজ এত বছরে এখানে একটাও বাদুড় আমি নিজেই দেখিনি। তাহলে আপনার বাথরুমে রাতারাতি এত বাদুড় আসবে কোথা থেকে? তাহলে আর কি, কাল সকালে নিজের চোখে দেখে আমায় উদ্ধার করো। উফ, যত সব। ছি, গন্ধ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। স্নান তো দূরের কথা, এখানে মুখ পর্যন্ত পরিষ্কার করতে পারবো না আমি। এভাবে স্নান না করে থাকা যায়? ধুর চাই, আমি বরং থিসিসটা নিয়েই বসি। এটাই বাকি ছিল। এখন এই অন্ধকারে মোমবাতি কোথায় পাবো কে জানে। লতিফ চাচাও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে।
আজ রাতে না আসতো তাহলে কি যে হতো কে জানে। ধুর বাবা, যখন ভাগ্য খারাপ থাকে তখন সবাই লাথি মারে। যাই, রান্নাঘর থেকে দেশলাইটা নিয়ে আসি। আশ্চর্য, খুলিটাকে হাতে নিলেই কারেন্ট চলে যাচ্ছে আর রেখে দিলেই চলে আসছে, অথচ এতক্ষণ দিব্যি তো এটাকে বয়ে নিয়ে আনলাম। মনে একটু খটকা লাগছে ঠিকই, সবকিছুই কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। এ তো অদ্ভুত ব্যাপার, এত তাড়াতাড়ি রাত 2টোও বেজে গেল। বাইরে থেকেও কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ কানে আসছে। না না, আজ আর এগুলো ঘেঁটে লাভ নেই, আজ শরীরটা খুব ক্লান্ত। আমি খুলিটা আর কুকুরের হাড়টা আলমারিতে তুলে রেখে দিই। কি হলো? শুধু খুলিটা এরকম মাটিতে পড়লো কিভাবে? এটা তো আলমারি থেকে পড়ার কথা নয়। এ কি, আবার কারেন্ট চলে গেল? তোর বাবা, এবার আর মাথা ঠান্ডা রাখা সম্ভব নয়। আবার কারেন্ট চলে এলো। এ কি, খুলিটা কোথায় গেল? বড়ই অদ্ভুত ব্যাপার, কি জানি এরকম আশ্চর্য জিনিস কেন হচ্ছে আমার সাথে। মনে হয় ক্লান্ত বলেই অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। আমি বরং কঙ্কালটার কয়েকটা ছবি তুলে অর্ণবকে পাঠাই, তারপর আজকের মতো শুয়ে পড়ি। কাল সকালে যা হবে দেখা যাবে। আমি কি তোর কোনো ক্ষতি করেছি রে? তুই আমার ঘুম ভাঙালি কেন? তুই আমার মাথায় বারবার আঘাত কেন করেছিস? আমার পোষ্যটাকেও তুই ছাড়লি না, ওরও ঘুম ভাঙালি। আমার প্রিয় মালাটা, সেটাকে দেখেও তুই লোভ করেছিস। ওর আজ আর বাঁচার উপায় নেই। তুমি তুমি কে? আমি তোমাকে দেখতে চাই। আমি তুমি 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 আমাকে ভয় ভয় দেখাচ্ছ কেন? আমার ঘুম ভাঙিয়ে আমাকে কষ্ট দিলি, আমার প্রিয় কুকুরটাকেও ছাড়িসনি তুই। এবার তুই শেষ। তুমি 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 কে? আমি ইলতুৎমিশ। ইতিহাস পড়ে থাকলে আমার রাজ্যপাটের কথাও পড়েছিস নিশ্চয়ই। এই কবর আমার, আমার এই কবর আমার আমার আমার। সেই চকচকে পাথর আমার প্রিয় কুকুরের গলায় থাকতো। এর আগে যারা যারা আমার ঘুম ভাঙিয়েছিল তাদের সবাইকে আমি মেরে ফেলেছি। আজ তোর পালা। আমি কিচ্ছু করব না, বাদুরগুলো তোকে ছিঁড়ে খাবে। দাদা বাবু, ও দাদা বাবু, ওঠেন, অনেক বেলা হয়ে গেল বাবু। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল যে। বলছি আপনার বাথরুম পরিষ্কার করার জন্য লোক ডেকেছি, তারা এলো বলে। দাদা বাবু, ও দাদা বাবু। দাদা বাবু, এক্স্যাক্টলি কি দেখেছিলে লতিফ চাচা? আতঙ্কে ভরা সুবর্ণ দাদা বাবুর চোখ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, বাকি দেহ আর নেই, শুধু মুখ ছাড়া বাকি শরীরের কঙ্কাল পড়ে রয়েছে। আলমারির দরজাটা হাট করে খোলা, আলমারির তাকে রাখা একটা খুলি। খুলি? হ্যাঁ দাদা বাবু, খুলি। কি বিভীষিকা! আর আর দেওয়ালে লেখা এক অদ্ভুত শব্দ। ভাষাটা বাংলা নয়, অন্য কোনো ভাষা। হ্যাঁ স্বর্ণ,
ওটা বাংলা ভাষা নয়। আমিও ঘরে পৌঁছে দেখেছিলাম লেখাটা, পরে রিসার্চ করে দেখেছিলাম ওটা আরবি শব্দ, যেটার বাংলা মানে হলো বদলা।